ইউনূস কেন ইরানের পক্ষে কোনো বক্তব্য দিচ্ছে না? এই নিয়ে বাংলাদেশের মানুষ দেশে বিদেশে যারা অনলাইন করে সবাই প্রশ্নটা করছে। কিন্তু এই বিষয়টার মধ্যে যদি আপনি একটু গভীরে ঢোকেন, আপনি দেখবেন জঙ্গিবাদের মতো একটি অযৌক্তিক জিনিসের করুণ চেহারায় শুধু আপনি বুঝতে পারবেন যদি বিষয়টা আপনি খুব ভালোভাবে দেখেন। ইউনূস যে গোষ্ঠীগুলাকে আজকে বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছে, তারাই তো ইরানের যারা আজকে শাসন ক্ষমতায় আছে তাদের 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 আদর্শিক সহযোগী, তাই না? আজকে যারা আফগানিস্তান নেতৃত্ব দিচ্ছে, ইরান যারা নেতৃত্ব দিচ্ছে, এই দুই সরকারের যারা আদর্শিক সহযোগী তারা বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছে। সেই নেতৃত্বে আছে কে? একজন টাউট বাটপার, একেবারে আন্তর্জাতিক বাটপার ইউনূস। সাথে আছে আরো কিছু বাটপার, খলিল, তারপরে কিছু একেবারে আন্তর্জাতিক মানের ওসামা বিন লাদেন, জাওয়াহিরি, এই মাপের কিছু সন্ত্রাসী, ইলিয়াস, পিনাকি, মাহমুদুর রহমান, ফরহাদ মজহার এরা। কিন্তু বাংলাদেশের মানুষের যখন মানুষ জঙ্গিবাদকে পছন্দ করে তখন তার মনের যুক্তিগুলা কিন্তু খুন হয়ে যায়, যার কারণে বাংলাদেশের মানুষ কিন্তু অবাক হয়ে দেখছে যে ইউনূসের কোনো বক্তব্য কিন্তু নাই। আর আরেকটা জিনিস আপনারা বোঝেন না অনেকে, যে ইউনূস যদি একটা বক্তব্য দিয়েও দেয় গরম করে ইরানের পক্ষে, তাতে কি কোনো তার ক্ষতি হবে? আসলে ক্ষতি হবে না, কিন্তু অতটুকুন দেওয়ার মতো সাহসও এই ক্রিমিনালের নাই। কেন ক্ষতি হবে না? কারণ তার যে প্রভুরা আছে, বিদেশি প্রভু, সে তো তার সাথে তো তার সম্পর্ক ঠিক আছে। যতক্ষণ এই সম্পর্কটা ঠিক আছে ততক্ষণ কিন্তু ইউনূস একটা গরম বক্তব্য দিলেও ইরানের পক্ষে ইউনূসের কোনো ক্ষতি হবে না। কিন্তু ইউনূস যেহেতু একেবারে জন্মগতভাবে একটা কাপুরুষ ক্রিমিনাল, সেই জন্য তার এই সাহসটুকু কিন্তু হয় নাই। তো মূল কথা হলো, তাহলে সে কেন দিচ্ছে না? তার চেয়েও বড় কথা হলো, বাংলাদেশের মানুষ কেন ইউনূসকে এই বক্তব্যটা না দেওয়ার পরেও ইউনূসের বিপক্ষে কিছু বলছে না? এই প্রশ্নটাই বোধহয় আমাদের সবচেয়ে বেশি করা দরকার, যে ইউনূস এবং তার জঙ্গিরা, যাদের উদ্দেশ্য হলো বাংলাদেশে একটা শরিয়া রাষ্ট্র কায়েম করা, তাদের কিন্তু ইরানের মতো একটা মুসলিম প্রধান দেশ, সেই দেশ প্রায় একেবারে সেই দেশ তো বোঝাই গেল যে এই দেশের যত কিছু আমরা শুনেছিলাম যে অনেক শক্তি আছে, অনেক কিছু আছে, আসলে তো কিছু নাই। দেখেন, ইরান যদি একটা বোমা 100টা বোমা মারে, তার মধ্যে একটা বা দুইটা গিয়ে ইসরায়েলে পড়ে, বাকিগুলো পথে ইন্টারসেপ্টেড হয়ে যায়। ইরান যদি একটা পারমাণবিক বোমা ইসরায়েলে ফেলতে চায়, তাকে 100টা বোমার প্রস্তুতি নিতে হবে, তাই না? সে তো আশা করতে পারে না যে সে একটা মারবে একটাই গিয়ে পড়বে, কারণ দেখা যাচ্ছে ক্ষেপণাস্ত্র 100টা মারলে একটা গিয়ে পড়ে, 99টা পথে উধাও হয়ে যায়। তাহলে সে যদি তাকে তাহলে 100টা পারমাণবিক বোমার তাকে প্রস্তুতি নিতে হবে। এখন যদি যুক্তরাষ্ট্র সহ এরা ইরানকে বোমা বানাতেও দেয়, তাহলে দেখেন যেই পরিমাণ খরচ ইরানের হবে, ইরানের অর্থনীতি সেই পরিমাণ খরচ বহন করার যোগ্যতা রাখে না। সেম হলো যে পাকিস্তানের ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে বোমা একটা বানিয়ে ফেললে যে দেশটা নিরাপদ হয়ে গেল, এগুলো হলো আহম্মকদের চিন্তা ভাবনা। আমাদের দেশে যেরকম জঙ্গিরা আছে, শাহেদুজ্জামান, এই বেকুব শাহেদুজ্জামান, সে তো বলেছে যে ট্রাকে করে 2টা বোমা এনে বাংলাদেশে বসিয়ে রাখলে বাংলাদেশ নিরাপদ হয়ে যাবে। এটা নিয়েও আমি পরে কথা বলবো। কিন্তু দেখেন, এই জঙ্গিরা ভাবেই এইরকম। জঙ্গিদের ভাবনায় হলো সব ফ্যান্টাসি, বাস্তবতার সাথে কোনো মিল নেই। কিন্তু দেখেন, আমি যেটা বলতে চাচ্ছিলাম বারবার, যে ইউনূস যে বক্তৃতাটা দিল না, কোনো স্টেটমেন্ট দিল না ইয়ের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে এবং ইরানের পক্ষে, বাংলাদেশের মানুষের কিন্তু এতে কিচ্ছু এসে যায় না। কেন এসে যায় না জানেন? বাংলাদেশের মানুষ বছরের পর বছর, বছরের পর বছর মৌলবাদ এবং জঙ্গিবাদের কুযুক্তি গিলেছে। এই কুযুক্তি গেলার পরে আপনার ভিতর কোনো যুক্তি আর কাজ করবে না। এই যে দেখুন, কুযুক্তি কাজ করে না কেন? সেটার একমাত্র কারণ হলো রাজনৈতিকভাবে মৌলবাদীরা যা চায়, রাষ্ট্র ক্ষমতা। সেই রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য ওরা যত ধরনের
কাজ আছে সবগুলোকে তারা জায়েজ মনে করে এবং মানুষও তাই মনে করে, তাই না? না হলে তো এই ইউনুস যে কিচ্ছু বলছে না। আজকে ধরুন শেখ হাসিনা সরকার থাকতো এরকম নীরব, বাংলাদেশের মানুষ কিন্তু রাস্তায় বের হয়ে যেত, মিছিল করত। তারপরে যে মৌলবাদীরা আজকে ক্ষমতায়, এরা বাইতুল মোকাররমের সামনে যুদ্ধ করত, মার্কিন দূতাবাস গিয়ে ভেঙে ফেলতো, ইউরোপিয়ান ইউনিয়নের অফিসের সামনে গিয়ে আগুন জ্বালিয়ে দিত না। আজকে কিন্তু যেহেতু জঙ্গিদের সর্দার ইউনুস ক্ষমতায়, বাংলাদেশের মানুষ এগুলো সব মেনে নিয়েছে। তারা কিন্তু ওইটাই চায় যে রাষ্ট্র ক্ষমতায় আসার পরে ফলে ইউনুস এখন যাই করবে সেটাই কিন্তু তাদের কাছে জায়েজ। এবং দেখেন যে কতগুলো কাজ আছে, যেমন ওই যে কাজী ইব্রাহিম যে ইউনুসকে নবী ঘোষণা দিল, কাজী ইব্রাহিম যদি ইউনুসকে নবী ঘোষণা যদি ধরেন সৌদি আরবে বা অন্য কোনো দেশে দিত, কাজী ইব্রাহিমের তো এতক্ষণে কল্লা চলে যেত। কিন্তু বাংলাদেশের মানুষ এগুলোকে, এই যে সে যে একটা গুনার কাজ করলো, সে যে কাফের হয়ে গেল এই ইউনুসকে নবী ঘোষণা দিয়ে, এবং আমি তো কাফের ঘোষণা দিচ্ছি না, আরে হুজুর আব্বাসী কিন্তু সে যে কাফের হয়ে গেছে সেটা ঘোষণা দিয়েছে। কাফের হয়ে গেলে তো তারা যেভাবে ইসলামটাকে মানে হলো যে এখন কল্লা ফেলে দেয়া দরকার, কিন্তু তারা সেখানে কিন্তু যায় না। একইভাবে দেখেন মামুনুল হক যে অপরাধ করেছে 501-এ গিয়ে, তাকে তো যেহেতু সে বিবাহিত ছিল, তাকে কিন্তু বুক পর্যন্ত মাটিতে গেড়ে পাথর নিক্ষেপে তাকে হত্যা করার কথা। এগুলো নিয়ে তারা কোনো কথা বলবে না। কারণ হলো মূলত এরা সব কৌশল খোঁজে, জঙ্গিরা খুবই কৌশল খোঁজে। এবং কৌশলের মধ্যে এই হলো একটা, যে তারা সাধারণ মানুষ যা করলে তারা সাধারণ মানুষের কল্লা কেটে ফেলবে, তাকে মেরে ফেলবে, তাকে কাফের ঘোষণা দিবে। এগুলো কিন্তু জঙ্গিরা যখন করে একই অপরাধ, তারা কিন্তু সেগুলাকে অপরাধ মনে করে না, এবং সাধারণ মানুষও কিন্তু সেই অপরাধগুলোর জন্য এই বাংলাদেশের মানুষ কিন্তু এই জঙ্গিদের কিন্তু জিজ্ঞাসাবাদের আওতায় আনে না। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? দেখেন, ইউনুস ইরানের পক্ষে কোনো বক্তব্য না দেওয়াতে বাংলাদেশের মানুষ কিচ্ছু মনে করছে না। বাংলাদেশের মানুষ বলতে আমি তো তাদেরকে বুঝাচ্ছি, কারণ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, তারা তো আর ইউনুসকে পছন্দ করে না। তাদের কোনো বক্তব্য এখানে আসার কথা, তাদের কথা আমি বলছি না। আমি বলছি যেই মৌলবাদী শ্রেণীটা ইউনুসের সমর্থক, তাদের বুক তো ভেঙে যাওয়ার কথা ইরানের পক্ষে কোনো কথা না বলাতে ইউনুসের, কিন্তু তাদের বুক কিন্তু আজকে ভাঙছে না। তাহলে এইটা থেকে আমরা কি প্রমাণ পেলাম? যে মৌলবাদ যে কোনো কৌশল অবলম্বন করে, সেখানে কোনো ন্যায় নৈতিকতার বালাই নাই। তারা যেই কাজে অন্যকে কাফের ঘোষণা করে, সেই কাজ তারা করলে তাদেরকে কেউ কাফের বলতে আসে না। আজকে শেখ হাসিনা সরকার থাকলে ইরানের পক্ষে কোনো কথা না বললে আজকে বাইতুল মোকাররমের সামনে যুদ্ধ হয়ে যেত, অর্থাৎ শেখ হাসিনা সরকার একটা বড় অপরাধ করে ফেলেছে। কিন্তু জঙ্গি ইউনুসের সরকার যখন কোনো কথা বলছে না, সে কোনো অপরাধ করে নাই, আজকে কিন্তু বাংলাদেশ শান্ত। আপনারা ভেবে দেখেছেন? জঙ্গিবাদ এমন একটা জিনিস, এটা আপনাকে ভালো করে বুঝলে আপনি দেখবেন এর মধ্যে ভেস্তে যাওয়ার কিছু নাই। এর মধ্যে আছে চাতুর্যের মাধ্যমে, যে কোনো ধরনের অন্যায়ের মাধ্যমে একটা রাষ্ট্র ক্ষমতা দখল করা। সে রাষ্ট্র ক্ষমতা তারা যেখানেই দখল করেছে, রাষ্ট্র দখল করেছে, তারা আফগানিস্তানে করেছে, তারা ইরানে করেছে। ইরানে করে তারা একেবারে গত 41 বছর একটা অতি সমৃদ্ধশালী রাষ্ট্র, একটা পুরনো সভ্যতাকে তারা দরিদ্র করে রেখেছে। তাদের একই পর্যায়ের যে আইডিওলজি, সেটা পোষণ করা এখন জঙ্গিরা বাংলাদেশে ক্ষমতায়। তারা আফগানিস্তানকে কোনো দিকে বাড়তে দিচ্ছে না। তারা ইজিপ্টে কিছুদিনের জন্য ক্ষমতায় এসেছিল, কিন্তু ইজিপ্টের যেহেতু সেনাবাহিনী অত্যন্ত দেশপ্রেমিক, আধুনিক, এবং তারা জানে জঙ্গিরা ক্ষমতায় থাকলে কি ধরনের সমস্যা হতে পারে, সেই জন্য তারা মুরসির মতো একটা সরকারকে তারা বিদায় করে দিয়েছে, ইজিপ্টের সেনাবাহিনী। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো কি, বাংলাদেশে আমরা এরকম একটা সেনাবাহিনী গড়তে পারিনি বলে আমাদের সেনাবাহিনী জুলাই আগস্টে আমরা শুনেছি সেনাবাহিনী নাকি সাধারণ পাবলিকের উপর গুলি করবে না। সাধারণ পাবলিক গুলা কারা ছিল? যারা জঙ্গিদের ষড়যন্ত্রে পড়ে রাস্তায় বের হয়েছিল। পরে জঙ্গিরা সব ফাঁস করে দিয়েছে, কিন্তু সেনাবাহিনী কিন্তু জঙ্গিদের বিরুদ্ধে আর কোনো অ্যাকশন নেয়নি। অর্থাৎ বাংলাদেশের শুধু সেনাবাহিনী না, পুরা সমাজের একটা বড় অংশ কিভাবে এই জঙ্গি মতবাদের এবং মৌলবাদের ফাঁকে পড়ে গেছে।
এবং এই মৌলবাদের কারণে আজকে ইরানের এই অবস্থা। ইরানের যে আজকে দুর্দশায় পড়লো, এটা পুরোই একটা মৌলবাদী শাসনের ফল। এবং মুসলমানদের মৌলবাদের এই যে যুক্তিহীন যে তাদের মগজ, সেই মগজে দেখেন আজকে ইরানের বিরুদ্ধে যে আক্রমণ চালাচ্ছে, এই আক্রমণে আরব, মিডল ইস্টের প্রায় সবগুলা দেশ কিন্তু ইরানের বিরুদ্ধে, তাই না? এই জিনিসটা আপনাদের কেমন লাগে যে এক মুসলমান হচ্ছে, অন্য মুসলমানরা কিন্তু সেই মুসলমানের পক্ষে নাই? মুসলমানদের এটা একটা বড় সমস্যা। মুসলমানরা পক্ষে কিভাবে থাকবে? কারণ সেই মুসলমানদের চিন্তা ভাবনা কখনো যুক্তির উপর নির্ভর করে না। তাদের মধ্যে হইল অন্তর্কোন্দল, তাদের মধ্যে শিয়া সুন্নি বিভেদ, শিয়া সুন্নি, শিয়া 80 ভাগ, সুন্নি 20 ভাগ। ইরান, মেইনলি ইরান, আর কিছু কিছু দেশ, পাকিস্তানেও কিছু শিয়া আছে, বাকি সব মুসলমান দেশগুলো সুন্নি প্রধান দেশ। এখন সুন্নিরা বিশ্বাস করে কোনো শিয়া বেহেশতে যাবে না, শিয়ারা বিশ্বাস করে কেবল 5 জন সুন্নি বেহেশতে যাবে, অর্থাৎ নবী মুহাম্মদ, ওনার কন্যা বিবি ফাতেমা, ওনার জামাই আলী এবং এই দম্পতির 2 সন্তান হাসান এবং হুসাইন, এই 5 জন বেহেশতে যাবে। দেখেন, দুইটা মুসলমানের 2 পক্ষ, 20% ভাবে 5 জন মুসলমান বেহেশতে যাবে, আর বাকি 20% যাবে, বাকি কেউ যাবে না। 80% সুন্নি ভাবে যে 20% শিয়ার চির জাহান্নামী, একেবারে হিন্দুদেরকে তারা যেভাবে ঘৃণা করে, শিয়াদেরকেও সেভাবে ঘৃণা করে। এই যে মৌলবাদী চিন্তা ভাবনার এই যে এত ধরনের আপনার একটা চিন্তার সাথে আরেকটা চিন্তা কিন্তু আপনি যুক্তিতে মিলাতে পারবেন না। যুক্তিতে কি হয়? যুক্তিতে হয় যে ইরান যেহেতু গাজার পক্ষে কথা বলে, তাহলে উচিত ছিল না বাংলাদেশের সব মৌলবাদীদের ইরানের পক্ষে দাঁড়ানো। তারা কিন্তু দাঁড়াচ্ছে না। কেন দাঁড়াচ্ছে না? কারণ হলো ইউনূসের জঙ্গিরা আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে বাংলাদেশে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে বসে আছে। কিন্তু এই জিনিসটা কি আসলে ইউনূস এবং বাংলাদেশি জঙ্গিদের মুক্তি দিবে? একেবারেই দিবে না। কেন দিবে না জানেন? পশ্চিমা বিশ্বের যে রাষ্ট্রগুলো আছে, এরা ইসলামিক জঙ্গিবাদ, মৌলবাদ, এই দুটা জিনিসকে পছন্দ করে না। কারণ হলো এরা এর ভিকটিম হয়েছে অনেকবারে। সেই 2011 থেকে, যখন সেপ্টেম্বরে 2001 সালের সেপ্টেম্বর মাসে ওসামা বিন লাদেন যখন নিউ ইয়র্কের টুইন টাওয়ার উড়িয়ে দেয়, তখন থেকে পশ্চিমারা এই ব্যাপারে সচেতন হয়ে গেছে। তারা এর আগেও তারা জঙ্গিদেরকে, মৌলবাদীদেরকে ব্যবহার করেছে, বিশেষ করে আফগানিস্তানে ব্যবহার করেছে, তারা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে তাদের যে লড়াই সেখানে ব্যবহার করেছে। কিন্তু ওসামা বিন লাদেন যখন তার প্রভু ইউনাইটেড স্টেটসকে আঘাত করে বসলো, টুইন টাওয়ার ধ্বংস করে দিয়ে, তখন তারা আবার তারা খুব নড়ে চড়ে বসেছে। আর এর ফলে যেটা হয়েছে কি, পশ্চিমা বিশ্বে এই বিশেষ করে ইউরোপ এবং আমেরিকা এবং সারা পৃথিবীতে ইসলামিক মৌলবাদ সম্পর্কে ব্যাপক সচেতনতা তৈরি হয়েছে। তারা মৌলবাদকে একটা অত্যন্ত ভয়ঙ্কর মতবাদ হিসাবে মনে করে। আমি নিজেও মনে করি মৌলবাদ একটা ভয়ঙ্কর জিনিস। এর কারণ হলো মৌলবাদ কিন্তু কোনো যুক্তিতে চলে না। মৌলবাদ যদি যুক্তিতে চলতো, তাই না, আজকে তো অন্তত বাংলাদেশে ইউনূসের অনুসারী জঙ্গি এবং তাদের যে সাপোর্টার আছে, বাংলাদেশের 10-20% মানুষ, তারা কিন্তু রাস্তায় নামতো, তাই না? আজকে শেখ হাসিনা সরকার থাকলে তো রাস্তায় নামতো। তখন তো তাদের প্রেম, তাদের ভালোবাসা ইরানের জন্য আপনি কত উপরে উঠতো। আজকে যখন ইউনূস ক্ষমতায়, তাদেরই প্রভু ক্ষমতায়, তাদের নেতা ক্ষমতায়, তাদের কিন্তু এই যে ইরানের যে এইরকম একটা দুর্বলতা প্রকাশ পেয়ে গেল, এই ইরান যে আক্রান্ত হলো, কিন্তু এই মুসলমানগুলার কিন্তু কোনো প্রেম আজকে আসছে না। আচ্ছা, তাহলে একটা সিচুয়েশনে একজনের জন্য প্রেম হবে, আরেক সিচুয়েশনে তার জন্য প্রেম হবে না। এটা কি কোনো যুক্তির বিষয়? যুক্তির বিষয় না। এটাই হলো মৌলবাদের একটা করুণ চেহারা। আপনি মৌলবাদ যতই আপনি এটাকে গ্রহণ করুন, এটা কোনোদিন যুক্তির উপর চলে না। যুক্তির উপর যে জিনিস চলে সেটা হলো, কারোর জন্য যদি আমার প্রেম থাকে, যে কোনো সিচুয়েশনে প্রেম থাকবে। আর মৌলবাদের প্রেম হলো যে এই কন্ডিশনে আমার প্রেম থাকবে, এই কন্ডিশনে প্রেম থাকবে না। অর্থাৎ তার সব হিসাব নিকাশ হলো তার একটা রাষ্ট্র ক্ষমতা দখল করার। অর্থাৎ আর রাষ্ট্রটাকে দখল করে সে যদি
রাষ্ট্রটাকে উন্নত করতে পারত, তাহলে কিন্তু মৌলবাদকে আমাদের কোনো না কোনোভাবে স্পেস দেওয়ার সুযোগ ছিল। কিন্তু পৃথিবীতে কোথাও একটা রাষ্ট্রকে মৌলবাদ কোনো ধরনের উপকার করতে পারে নাই, মানুষের জীবন মানের উন্নতি করতে পারে নাই, রাষ্ট্রের নিরাপত্তা বাড়াতে পারে নাই, কিন্তু বিপদের পর বিপদ ডেকে এনেছে। যে বিপদ আমরা আফগানিস্তানে দেখেছি, যে বিপদ আমরা পাকিস্তানে দেখি, যে বিপদ আমরা সোমালিয়ায় দেখি, নাইজেরিয়ায় দেখি, সেই সব বিপদের মধ্যে আজকে বাংলাদেশকে মৌলবাদীরা ফেলে দিয়েছে। এখন এত কথা কেন বললাম এই জন্য যে মৌলবাদ যে একটা যুক্তিহীন জিনিস, তার যে প্রেম এক অবস্থায় কাজ করে, আরেক অবস্থায় কাজ করে না, এই যে কাজ করে না, এই যে মনস্তত্ত্বতা, এটা হলো যুক্তিহীন জিনিস। তা আমরা সেই জন্য আমি বারবার বলছি, যখন জননেত্রী শেখ হাসিনা সরকার আবার বাংলাদেশে আসবে, আমাদেরকে সেই মেধা, প্রজ্ঞা, চিন্তা, এই তিনের সমাহারে যদি আমরা বাংলাদেশ পরিচালনা করি, তাহলে বাংলাদেশে আর কখনো এই ধরনের জঙ্গিবাদ ঢুকতে পারবে না। ইউনূসের মতো কোনো বাটপার এসে দেশটাকে অল্প কিছু দিনের মধ্যে ধ্বংস করে দিতে পারবে না। সকলের চিন্তার প্রসার ঘটুক। ধন্যবাদ।